মৃত্যুদণ্ডাদেশ থেকে এটিএম আজাহারের খালাস বিচারের নামে হয়েছিল অবিচার, আদালতে পর্যবেক্ষণ, মুক্তি পেতে পারেন কাল। দাবি আদায় সচিবালয়ে আজও কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ, কাল একদিনের জন্য কর্মসূচি স্থগিত, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনীর। কুষ্টিয়া সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ আটক, অস্ত্র ও গুলি উদ্ধার, জামালপুরের সাবেক এমপি হীরা গ্রেফতার। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্য অস্পষ্ট, অভিযোগ বিএনপির, পরাজিত শক্তি এবং বিদেশি ষড়যন্ত্র বন্ধে দ্রুত নির্বাচন দাবি। জুলাই সনদ প্রত্যাখ্যানকারীতে ছুড়ে ফেলবে জনগণ, বলছে এনসিপি, সংস্কার বিচার ছাড়া নির্বাচন হলে ফ্যাসিবাদ ফেরার শঙ্কা। ঐক্যমতটা তৈরি করে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক দিতে হবে, যে ওই ফ্রেমওয়ার্কের আন্ডারে গণপরিষদের ইলেকশন হবে। রাতেই জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা, 1 লাখ জনশক্তি পাঠানোই লক্ষ্য, $140 বিলিয়ন বিনিয়োগের আশা। এবং প্রথম টি-20তে কাল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, হারের বৃত্ত ভেঙে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। রায়ের পর্যবেক্ষণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ভুল উল্লেখ করে বিচারের নামে অবিচার হয়েছে বলে জানান সর্বোচ্চ আদালত। এদিকে তাঁর আইনজীবী শিশির মনির জানিয়েছেন, বুধবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পাবেন এটিএম আজহার। সাবরিনা মজুমদারের রিপোর্ট। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত ও বিএনপির বেশ কয়েকজন নেতার ফাঁসি কার্যকর হয়েছে বহু আগে। এটিএম আজহারুল ইসলামও ফাঁসির দণ্ড মাথায় নিয়ে কারাগারে আছেন প্রায় ১৩ বছর। জুলাই গণ অভ্যুত্থানের পর পাল্টে যায় দৃশ্যপট, প্রশ্নের মুখে পড়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আগের সব মামলার বিচার কাজ। জামায়াতের আবেদনের প্রেক্ষিতে রিভিউ পর্যায়ে যাওয়ার পর এটিএম আজহারের মামলা ফের আপিল শুনানির অনুমতি দেন সর্বোচ্চ আদালত। মঙ্গলবার রায়ের দিন ধার্য থাকায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জড়ো হয় জামায়াতের নেতাকর্মীরা। রায় ঘোষণার আগেই এজলাস কক্ষ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। পরে অতীতের সব রেকর্ড ভেঙে এটিএম আজহারকে খালাস দেন আপিল বিভাগ। সর্বসম্মত রায়ে বলা হয়, সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা না করে আজহারের মৃত্যুদণ্ড বহাল রেখেছিলেন আদালত। নজিরবিহীন বিচার নামে অবিচার করা হয়েছিল। আইনজীবী শিশির মনির বলেন, এই রায়ের মধ্য দিয়ে সিন্ডিকেটেড অবিচারের অবসান ঘটল, সমুন্নত হলো বিচার বিভাগের মর্যাদা। জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল, এটা ছিল সবচাইতে বড় ভুল। ট্রাইব্যুনালের প্রসিকিউটর বলেন, আজহারের মুক্তির রায় জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারে কোনো প্রভাব ফেলবে না, বরং আন্তর্জাতিক মান নিশ্চিতে সহায়ক হবে। ট্রাইব্যুনালের যে রায় এবং যে বিচার, সেক্ষেত্রে অ্যাপিলেট ডিভিশন ন্যায় বিচারের স্বার্থে এই মামলাটা নিষ্পত্তি করবেন। সেক্ষেত্রে অ্যাপিলেট ডিভিশন যে কোনো আদেশ দিবেন আমরা মেনে নিব। তবে ট্রাইব্যুনালে যে প্রেজেন্ট বিচারগুলো আছে এবং ইন ফিউচার যে ট্রায়ালগুলো হবে, সেক্ষেত্রে এমন কোনো আদেশের বা এমন কোনো সাবমিশনের বিপক্ষে যে সাবমিশন বর্তমান এবং ভবিষ্যৎ ট্রায়ালকে হ্যাম্পার করবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০১২ সালের ২২শে আগস্ট রাজধানীর মগবাজারের বাসা থেকে গ্রেফতার করা হয় এটিএম আজহারুল ইসলামকে। ২০১৪ সালে ৩০ ডিসেম্বর তার মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দল ও নেতাকর্মীদের ভুল ত্রুটির জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রতিশোধের রাজনীতি এবং বৈষম্যের অবসান ঘটানোর অঙ্গীকারও করেন তিনি। সকালে এক সংবাদ সম্মেলনে এটিএম আজহারুল ইসলামের খালাস পাওয়ার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলেও জানান জামায়াতের আমির। ফজলে আদিত্য রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব।
জামায়াত ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে দেয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে খালাস দিয়েছেন সর্বোচ্চ আদালত। রায়ের প্রতিক্রিয়ায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জরুরি সংবাদ সম্মেলন করে দলটি। আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সীমাহীন জাল জালিয়াতি ও মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে জামায়াতের শীর্ষ 11 নেতাকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। 11 জন শীর্ষ দায়িত্বশীল নেতাকে মিথ্যা মামলায় সাজানো পাঠানো আদালত এবং মিথ্যা সাক্ষীর মাধ্যমে কার্যত জুডিশিয়াল কিলিং করা হয়েছে। যুদ্ধাপরাধের মামলায় আন্তর্জাতিক ও দেশের কোনো আইনের তোয়াক্কা করা হয়নি বলে জানান জামায়াত আমির। এই মামলা পরিচালনা করতে গিয়ে ইন্টারন্যাশনাল কাস্টমারি যে ল আছে তাও ফলো করা হয়নি, আবার ডোমেস্টিক কাস্টমারি যে ল আছে এটাও ফলো করা হয়। এর রায়ের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গিয়েছে এটা ছিল ইচ্ছাকৃত নেতৃত্ব গণহত্যা। এই রায়ের মধ্য দিয়ে আজকে প্রমাণিত হয়েছে সত্যকে চেপে রাখা যায় না। জামায়াত ভুল ত্রুটির ঊর্ধ্বে নয় জানিয়ে নিঃশর্ত ক্ষমাও চান তিনি। মানুষ আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, দল হিসাবে আমরা দাবি করি না যে আমরা ভুলের ঊর্ধ্বে। এই সংগঠনের প্রতিটি কর্মী সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন, সবার কাছে কোনো শর্ত নাই, বিনা শর্তে নামছে। আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গেলে জামায়াত প্রতিশোধের রাজনীতি ও বৈষম্যের অবসান ঘটাবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়েছে। এর আগে ভূমি সচিব ASM সালেহ আহমেদের নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। এর আগে দিনভর আন্দোলনের দাপ্তরিক স্বাভাবিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। তৌফিক মাহমুদ মুন্নার একটু রিপোর্ট। সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বেশ কয়েকজন সচিবকে নিয়ে জরুরি সভা করেন। সবাই সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনার জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সেই সভা থেকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে ভূমি সচিবকে দায়িত্ব দেওয়া হয়। বিকেল 2:45টায় ভূমি মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে কর্মকর্তা কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ভূমি সচিব ASM সালেহ আহমেদ। সভা শেষে আন্দোলনকারীরা জানান, আলোচনা চলমান থাকায় পূর্ব ঘোষিত বুধবারের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। আর ভূমি সচিব বলেন, মন্ত্রিপরিষদ সচিবকে আনুষ্ঠানিকভাবে বৈঠকের সারাংশ জানানো হবে। আমরা এতক্ষণ আলাপ করেছি, আসলে ওরা তো আমাদের সাথে কাজ করে। আমরা সবাই সচিবালয়েরই কর্মচারী, আমরাও কর্মচারী, যদিও কর্মকর্তা বলি, কিন্তু আইনের ভাষা আমরাও কর্মচারী। তো আমরা আসলে কথাগুলো বলেছি, ওদের কথা শুনেছি, এবং যেহেতু জিনিসটা একটু তাড়াতাড়ি ওনারা চান, সেই জন্য আমরা ঠিক করেছি কালকে সকাল 10টায় আমরা যারা আছি এটার সাথে সংশ্লিষ্ট সব সচিব মিলে আমরা মন্ত্রী পরিষদ সচিব মহোদয়কে এই কথাগুলো জানাবো। তো এটাই সিদ্ধান্ত। এই জন্য আমরা সেই সূত্রে আমরা স্যারের কাছে কমিটমেন্ট করেছি যে আগামীকাল কর্মসূচিটা শুধু আমরা স্থগিত করছি। শুধু একটা কালকে স্যার যাবেন, যদি প্রয়োজন মনে করেন আমাদেরকে একটা আমরা 3 জন সাথে থাকবো। আর যদি স্যার 7 যান, আমাদের কথা একটা যে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, এখানে যে কয়েকজন সচিব স্যার আছেন সবাই একমত হয়েছেন। এর আগে সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারীরা। কর্মবিরতি দিয়ে মিছিল নিয়ে সচিবালয়ে বাদামতলায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা। দিনভর আন্দোলনে দাপ্তরিক স্বাভাবিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। এদিকে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। বন্ধ ছিল দর্শনার্থী প্রবেশ। সচিবালয়ের প্রধান ফটকে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় বিশেষায়িত বাহিনী সোয়াট। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার ভোরে কুষ্টিয়ার কালীশঙ্করপুর এলাকায় ৩ ঘন্টা অভিযান চালিয়ে তাকে আটক করে সেনাবাহিনী। এ সময় 2টি পিস্তল, 4টি ম্যাগাজিন, 10 রাউন্ড গুলি সহ সুব্রত বাহিনীর অন্যতম সহযোগী মোল্লা মাসুদকেও আটক করা হয়। আইএসপিআর জানিয়েছে, মাসখানেক আগে মোহাম্মদ শাহিন নামে এক ব্যক্তি 3তলা ছাত্রাবাসের নিচতলায় একটি কক্ষ ভাড়া নেন। ছাত্রাবাসের ওই কক্ষ থেকে সুব্রত বাইন এবং মোল্লা মাসুদকে গ্রেফতার করা হয়। সুব্রত বাইনের বিরুদ্ধে 30টি হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। তিনি ইন্টারপোলের তালিকাভুক্ত সন্ত্রাসী। আটকের পর তাকে ঢাকায় আনা হয়েছে বলে নিশ্চিত করেছে আইএসপিআর। সাবেক ভূমিমন্ত্রী এবং জামালপুর 5 আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরাকে স্ত্রী সহ শেরপুর থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার বিকেলে শেরপুরের সাব রেজিস্ট্রার অফিস থেকে তাদের আটক করা হয়। পরে সেখান থেকে পুলিশ তাদের শেরপুর সদর থানায় নিয়ে যায়। জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শেরপুর জেলার সাব রেজিস্ট্রার কার্যালয়ে জমি বিক্রি করার সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের শাস্তির দাবিতে ছাত্র জনতা, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং শ্রমিক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। স্বাভাবিক কাজের পরিবেশ বিনষ্ট হওয়ায় যে অভিযোগ অন্তর্বর্তী সরকার করছে তা তাদের নিজস্ব অর্জন বলে মনে করেন বিএনপি। দ্রুত, সুষ্ঠু এবং নিরপেক্ষ জাতীয় নির্বাচনের মাধ্যমে পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্র বন্ধ করা সম্ভব বলেও জানায় দলটি। রাজধানীর গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি করে বিএনপি। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। গেল 24 মে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বিএনপির এই সংবাদ সম্মেলন। সম্মানিত সদস্যবৃন্দ, রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনার প্রসঙ্গে প্রেস সচিবের মাধ্যমে পাওয়া সরকারের বক্তব্যে হতাশা জানান দলটির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সরকারের যে বক্তব্য পাওয়া গিয়েছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোড ম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি। রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর সরকারের ইতিবাচক প্রতিক্রিয়া আশা করলেও তা হয়নি বলে অভিযোগও করেন তিনি। জানান, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা এখন সর্বোচ্চ অগ্রাধিকার। সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া। ইচ্ছা করলে অমুক দিন অমুক সময়ের মধ্যে সংস্কার শেষ করা যাবে, এটা কেউ বলতে পারে না। ঠিক একইভাবে এই নির্বাচনকে বিলম্বিত করার জন্য কিছু উছিলা বের করা হচ্ছে। যেমন একটা উছিলা হলো বিচার শেষ করতে হবে। আমরাও তো বিচার চাই। তার অভিযোগ, 24 মে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে দেয়া বিবৃতিতে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। সরকার পরিচালনায় নিরপেক্ষতার ঘাটতির কারণে এবং দুর্বলতার কারণে জনমনের সংশয় ও সন্দেহের উদয় হওয়া স্বাভাবিক। বিভিন্ন মহলের অযৌক্তিক ও উদ্দেশ্য প্রণোদিত দাবি দেওয়া ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য সরকারের স্বাভাবিক কাজের পরিবেশ বিনষ্ট হওয়ার যে অভিযোগ সরকারের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে সেটা মূলত সরকারের নিজস্ব অর্জন। আদালতের রায় অনুযায়ী দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দ্রুত ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা নেয়ার দাবিও জানান তিনি। আদালতের রায় অনুযায়ী গেজেট নোটিফিকেশন হয়েছে, অথচ সরকার আজ পর্যন্ত তার শপথ গ্রহণের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা আশা করি কাল বিলম্ব না করে সরকার তার শপথ গ্রহণের ব্যবস্থা নেবে। সংস্কার, বিচার এবং নির্বাচন কোনোটি সাংঘর্ষিক নয় জানিয়ে বিএনপির সিনিয়র নেতা বলেন, তিনটি একসঙ্গে চলতে পারে। তিনটা কাজই একসাথে চলতে পারে এবং সেটা চলা উচিত। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। নির্বাচিত সরকার এসে সংস্কার করবে এমন বক্তব্য সংস্কারকে অনিশ্চয়তায় ফেলেছে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই গণহত্যায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন দলটির নেতারা। এটিএম আজহারুল ইসলামের রায়ে ন্যায় বিচার পেয়েছে এমন মন্তব্য করে তারা বলেন, এখন জামায়াতকে মুক্তিযুদ্ধে ভূমিকা আর দায় স্পষ্ট করতে হবে। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এনসিপির আলোচনা সভায় অংশ নেন রাজনৈতিক বিশ্লেষক সহ বিভিন্ন দলের নেতারা। এ সময় জুলাই আগস্ট অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, আইনসভাকে শক্তিশালী করা, মৌলিক সংস্কার, জাতীয় নির্বাচন সহ নানা বিষয়ে কথা বলেন বিভিন্ন দলের নেতারা। সিভিল সোসাইটির লোকজনের ভিতরেও একটা মোটিভেশন কাজ করবে, এই দলের সাথে সেই দলের সাথে একটু খাতিল করে আমি একটু সেকেন্ড চেম্বারে যাইতে পারি কিনা। বাংলাদেশের সিভিল সোসাইটি ধ্বংস হয়ে যাবে। দেশের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে সতর্ক করেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। বলেন, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হলে দেশ পূর্বাবস্থায় ফিরে যাবে। ঐক্যমতটা তৈরি করে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক দিতে হবে, যে ওই ফ্রেমওয়ার্কের আন্ডারে গণপরিষদের ইলেকশন হবে। সবাই জুলাই গণহত্যায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এনসিপির শীর্ষ নেতারা। এ সময় জুলাই সনদ প্রত্যাখ্যানকারীদের জনগণ প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন তারা। আর্মি, পুলিশ, বিজিবি, র্যাব যারা গণহত্যা অংশগ্রহণ করেছিল, বাহিনীর বিভিন্ন ব্যক্তিবর্গ, তাদেরকে আপনাদের যদি সেই বিচারালয় থাকে, আপনাদের যদি কোড অফ কন্ডাক্ট থাকে নিজস্ব বাহিনী, সেখানে বিচারের আপনারা মুখোমুখি করেন। আইনি কাঠামোতে, সংবিধানে যদি গণতন্ত্রের আভাস থাকে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ থাকে, জবাবদিহিতার কথা উল্লেখ করা থাকে, তাহলে যে কোনো শাসক গোষ্ঠী যাদের মনের মধ্যেও ফেসিবাদ এবং স্বৈরাচার উকি দেয়, তারাও এই আইন এবং সংবিধানের গণতান্ত্রিক প্রক্রিয়ার কারণে নিজেরা স্বৈরতান্ত্রিক হওয়ার পথে পরিচালিত হওয়ার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে। এটিএম আজহারুল ইসলাম ন্যায় বিচার পেয়েছেন উল্লেখ করে মুক্তিযুদ্ধ নিয়ে জামাতকে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান এনসিপি নেতারা। সেটা সংস্কার সমেত নির্বাচন। নিয়াজ মুর্শেদ, দেশ টিভি, ঢাকা। আজ রাতে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানে 1 লাখ দক্ষ জনশক্তি পাঠানোই এ সফরের অন্যতম উদ্দেশ্য বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। পাশাপাশি মহেশখালী মাতারবাড়ি প্রকল্পের জন্য $140 বিলিয়ন বিনিয়োগ আনার চেষ্টাও করা হবে বলে জানান তিনি আরও বলেন, অন্য কোনো ইস্যু নয়, দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে আলোচনা করতেই প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতি সাক্ষাৎ করেছেন। জান্নাতুল মোহনার প্রতিবেদন। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টা জাপান সফর নিয়ে সংবাদ সম্মেলন করে প্রেস উইং। এ সময় প্রেস সচিব শফিকুল আলম বলেন, জাপানে দক্ষ জনশক্তি পাঠানোর পাশাপাশি মহেশখালী মাতারবাড়ি অর্থনৈতিক জোনে বিনিয়োগ আকৃষ্ট করাই হবে এ সফরের অন্যতম উদ্দেশ্য। তাদের সমস্ত বড় বড় কোম্পানিকে যাতে বাংলাদেশে এনে তাদের ইনভেস্টমেন্ট করা যায়, সেই জন্য এই পুরো ট্যুরে এই ফোকাসটা থাকবে। জামায়াত নেতা এটিএম আজহারে খালাসের রায়ের 2 দিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে কেন দেখা করেন প্রধান বিচারপতি, সাংবাদিকের এই প্রশ্নেরও জবাব দেন প্রেস সচিব। এই সাউথ আফ্রিকা ভিজিটের উপরে উনি এসেছিলেন আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে এই কথা বলতে ছিলেন, এর বাইরে কিছু না। জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারকে চেক হস্তান্তর করতে সরকারের 285 কোটি 18 লক্ষ টাকা ব্যয় হয়েছে জানান ডেপুটি প্রেস সচিব। এ পর্যন্ত 285 কোটি 18 লক্ষ টাকা। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই যোদ্ধারা বিষ পান করেছেন কিনা তা সরকার খতিয়ে দেখছে বলেও জানান আবুল কালাম আজাদ মজুমদার। ওনারা আদৌ বিষ পান করেছেন কিনা এটা খোঁজখবর নেওয়া হচ্ছে। ওনারা এটা নিয়ে আমাদের সরকারি পর্যায়ে তদন্ত করে দেখা হচ্ছে ওনারা যেটা পান করেছেন এটা আসলে কি বিষ পান কিনা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সম্প্রতি সময়ে বিভিন্ন দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টা সাবেক এবং বর্তমান 2 ব্যক্তিগত কর্মকর্তা এবং এনসিপি সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। একই সঙ্গে তাদের জাতীয় পরিচয়পত্র ব্লকের জন্য আদালতে আবেদন করা হয়েছে। একই দিন ক্রিকেটার সাকিব আল হাসানের অবৈধ সম্পদের সন্ধানে BFIIU-তে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। বিস্তারিত ফজলে আদিত্য রিপোর্টে। জাতীয় শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবিতে কাগজ সরবরাহে কোটি টাকার কমিশন, ডিসি নিয়োগ সহ বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনসিপির সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। একই সঙ্গে চিকিৎসক বদলি, তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টা সাবেক ও বর্তমান ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের বিরুদ্ধে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ ওঠা এসব ব্যক্তি দেশ ছেড়ে পালাতে পারে এমন তথ্যের ভিত্তিতে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লকের জন্য আদালতে আবেদন করেছে দুদক। যেহেতু অনুসন্ধান কার্যক্রম চলমান দুদকে, সেজন্য তাদের বিদেশ যাত্রার রহিতকরণের
আদালতে আবেদন করা হয়েছে। একই সাথে তাদের জাতীয় পরিচয়পত্র ব্লকের বিষয়ে ব্লক করার সিদ্ধান্ত নেওয়ার জন্য কোর্টের কাছে আবেদন জানানো হয়েছে। এদিকে অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, দুবাই সহ বিভিন্ন দেশে অর্থ পাচার, শেয়ার বাজার কেলেঙ্কারি সহ নানা অভিযোগে অনুসন্ধান করছে সংস্থাটি। এসব বিষয়ে তথ্যপাত্র পেতে বিএফআইওতে চিঠি দিয়েছে সংস্থাটি। একান্ত অনুসন্ধানের স্বার্থে যেখানে যেখানে যে চিঠি দেওয়া প্রয়োজন ওনারা সেই অনুযায়ী তাদের সংশ্লিষ্ট অধিদপ্তর কিংবা প্রতিষ্ঠান অথবা ইনস্টিটিউটের যেখানে যেখানে চিঠি দেওয়া সেখানে হয়তো ওনারা চিঠি দিচ্ছেন। দুদকের আবেদনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কারাগারে থাকা সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ তার 2 ছেলেকে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সন্ত্রাসবাদের শেকড় উপড়ে ফেলছে ভারত, এমন বার্তা দিয়ে পাকিস্তানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গুলির জবাব হবে গুলিতেই। গুজরাটে জনসভায় হুঙ্কারে আরও বলেন, ভারতীয়রা শান্তি চায়। আর এর সমালোচনা করে মোদীকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন ইসলামাবাদ। লুৎফর কবিরের রিপোর্ট। গুজরাটে দুদিনের সফরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নিচ্ছেন জনসভা ও বিভিন্ন অনুষ্ঠানে। দেয়া হচ্ছে স্থানীয় রেওয়াজ অনুযায়ী অভ্যর্থনা। মঙ্গলবার গান্ধীনগরে সভায় অংশ নিয়ে পাকিস্তানকে করা বার্তায় বলেন, শত্রুদের মুখোমুখি হওয়ার সাহস নেই। মাত্র 22 মিনিটেই জবাব দিয়েছে ভারত। जब आतंकवाद के 9 ठिकाने तय करके 22 मिनट में साथियों 22 मिनट में उनको ध्वस्त कर दिया, और इस बार तो सब कैमरा के सामने की सारी व्यवस्था रखी थी ताकि हमारे घर में कोई सबूत न मांगे। পাকিস্তানের উদ্দেশ্যে তোপ ছুড়ে প্রধানমন্ত্রী মোদী আরো বলেন, যদি কাটা ফুটে তাহলে সেই কাটা তুলবেই ভারত। 75 বছর ধরে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসীরা ভারতীয়দের রক্ত ঝরিয়েছে। পেহেলগামেও তার বর্বরতা দেখেছে বিশ্ব। কাশ্মীর তৃতীয়বার আক্রান্ত হওয়ায় তার সমুচিত জবাব দিয়েছে তার বাহিনী। আগের দিন সোমবার গুজরাটে ভুজে জনসভায় মোদী বলেন, পাকিস্তানকে সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে জনগণকেই এগিয়ে আসতে হবে। শান্তিপূর্ণ পথ বেছে নিতে হবে, নয়তো গুলি প্রস্তুত। पाकिस्तान को आतंक की बीमारी से मुक्त करने के लिए पाकिस्तान के अवाम को आगे आना होगा, पाकिस्तान के नौजवानों को आगे आना होगा। सुख चैन की जिंदगी जियो, रोटी खाओ, वरना मेरी गोली तो है ही। কাশ্মীর ইস্যুতে দুদেশের যুদ্ধবিরতি অবস্থায় মোদীর এ ধরনের বক্তব্যে মঙ্গলবার প্রতিবাদ জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একে বেপরোয়া ও উস্কানি বর্ণনা করে পারমাণবিক শক্তিধর দেশের প্রধানমন্ত্রী থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে ইসলামাবাদ। এমন মন্তব্য অঞ্চলটিকে অস্থিরতার দিকে ঠেলে দিবে বলেও সতর্ক করেছে শাহবাজ সরকার। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।